নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি যে প্রথা মেনে যেভাবে তোমাদের বিগত কিছু ক্লাসে পড়াতে শুরু করেছিলাম, যে বাংলা, ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের বর্ণনা, প্রত্যেকটা বর্ণ ধরে ধরে, সেদিক থেকে এটা আমার 9 নম্বর ক্লাস। কিন্তু 9 নম্বর ক্লাস হলো এটা বর্ণর নিরিখে, অর্থাৎ আ বর্ণের প্রথম ক্লাস। অবর্ণ দিয়ে 8টা ক্লাস আমি তোমাদের করেছিলাম। আজ কিন্তু আ বর্ণ দিয়ে আমার কিন্তু প্রথম ক্লাস এটা। দেখুন, এই যে আবর্ণ দিয়ে ক্লাসটা কেন, যে আমি বর্ণ ধরে কেন করছি, অ শেষ হয়েছে, এবার আ শেষ হবে তো হস্যই, অর্থাৎ তাহলে গ্রন্থটা খুঁজতে সুবিধা হবে। যে একটা নামটা এটা কার লেখা, তাহলে আ দিয়ে শুরু, তাহলে আমি আতে গিয়ে খুঁজি, হস্যই দিয়ে শুরু, হস্যইতে গিয়ে খুঁজি। সেদিক থেকে আজ অনির্মিত যেসব গ্রন্থগুলো প্রচলিত বাংলা, ইংরেজি এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাসে, সেই ক্লাসটা শুরু করব। তবে শুরুর আগে বলে রাখি বন্ধু, যে দেখো, এই যে গ্রন্থের আলোচনায় নিশ্চয়ই ভিডিওটা অত গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ বোর্ড ওয়ার্কটা অত গুরুত্বপূর্ণ নয়। তাই আমি ক্যামেরায় না থেকে, ক্যামেরার নেপথ্যে থেকে বিষয়টাকে বোঝানোর চেষ্টাটা করেছি। তাছাড়া আরেকটা জিনিস আমি বারবার স্বীকার করে নিয়েছি, এখনও স্বীকার করছি, যে আমার হাতের লেখাটা খারাপ হওয়ার জন্য বোর্ড ওয়ার্কটা না করে যদি ঠিকঠাক বোঝানো যায় সেই চেষ্টাটা করি। কিন্তু গ্রামারের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বোর্ড ওয়ার্ক করি, যাতে আমার বন্ধুরা ঠিকঠাকভাবে বুঝতে পারে। কিন্তু সাহিত্যের ইতিহাসে সেটা তেমন প্রয়োজন হয় না, তাই আমি ক্যামেরা নেপথ্যে থেকে সেটা বোঝানোর কিন্তু চেষ্টা করছি। ফলে আজকে আবর্ণ দিয়ে আমার প্রথম ক্লাস, কিন্তু টোটাল 9 নম্বর ক্লাস। আবর্ণের প্রথম যে গ্রন্থটা তোমাদের সঙ্গে বন্ধু আজ আলোচনা করব, সেটা হচ্ছে আইনি আকবরী। তোমরা জানো এটা মুঘল সাম্রাজ্যের উপর লেখা শ্রেষ্ঠ একটা ইতিহাস গ্রন্থ। আইনি আকবরী আবুল ফজলের লেখা, নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। যে সম্রাট আকবরের জনৈক যে পারিষদ মহাপণ্ডিত আবুল ফজল, তিনি এই গ্রন্থটা কিন্তু লিখেছিলেন। আকবর বাদশাহের সমসাময়িক ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশের ইতিহাস বা প্রচলিত কথা বা রাজস্বের যে আয় ব্যয় প্রভৃতি খুব সুন্দরভাবে ও বিস্তারিতভাবে কিন্তু এই গ্রন্থে লেখক বর্ণনা কিন্তু করেছেন। তারপর হচ্ছে আঁধারে আলো। তোমরা জানো আঁধারে আলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প। এই আঁধারে আলো গল্পটার বিষয়টা হচ্ছে এরকম, যে সত্যেন্দ্র মানে পিতৃহীন জমিদার, মানে তার বাবা নেই, কলকাতায় এমএ পড়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার তার সুদক্ষ মাতার উপর যখন এসে পড়ে, মাতা রাধারানী নাম্নী একটি সুলক্ষণা পাত্রীর সঙ্গে সত্যেন্দ্রনাথের কিন্তু বিয়ে হয়েছিল। কিন্তু সত্যেন্দ্র বিয়েতে কিন্তু মানে সম্মতি দিল না, মানে সম্মতি সে কিন্তু দিতে চায়নি, অর্থাৎ সে বিয়ে করবে না এরকম। সে কলকাতার থাকে। একদিন গঙ্গা স্নান করতে গিয়ে একটি সুন্দরী বারবনিতাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়, মানে কলগাল বারবধূ। ফলে সেই রমণীর নাম ছিল বিজলি, এবং সত্যেন্দ্র তাকে ভদ্র গৃহস্থের মহিলা বলে মনে করে। এইরূপে প্রত্যহ স্নানের ঘাটে সাক্ষাৎকার হতে থাকে। অবশেষে সত্যেন্দ্র একদিন বিজলির বাড়ি গিয়ে সচক্ষে গণিকালয়ে লীলা দেখল এবং ঘৃণাবশে বিজলির মানে সংস্পর্শ, মানে তাকে পাবার আশাটা সম্পূর্ণ ত্যাগ করল। ফলে সত্যেন্দ্র বিজলির বাড়ি ত্যাগ করার পর বিজলি সেই ব্যবসা কিন্তু উঠিয়ে দিল এবং বিজলি আধারে আলোক পাইল। সত্যেন্দ্র বাড়ি এসে রাধারানীকে বিয়ে করল। কিছুকাল পরে পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে কলকাতার বাড়িতে সত্যেন্দ্র নানা প্রকার আমোদ আহ্লাদের সঙ্গে বলছে বাইনাচও দিল এবং বিজলিকেও বাইনা করিয়া সে আনল। এবং বিজলি তাদের বাড়ি এসে সত্যেন্দ্র রাধারানীকে বিজলি ঘটিত বৃত্তান্ত শোনালো। রাধারানী বিজলিকে অন্তঃপুরে ডেকে এনে দিদি সম্বোধনে মানে মানে সম্বোধিত করে তার স্বামীর পরিচয় দিলে বিজলি চমৎকৃত হলো এবং নিজের কাহিনী বর্ণনা করে সে কিন্তু সেখান থেকে চলে গেল। ফলে এই যে যৌবনের পিচ্ছিল পথে এইরূপ গল্প একটি ফলপ্রদ কিন্তু মহৌষধির মতন কিন্তু কাজ করলো। এটাই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো ছোট গল্পের কিন্তু বিষয়। পরটা হচ্ছে আকবরনামা। এটিও কিন্তু একখানি দিল্লির মুঘল সম্রাট আকবরের রাজত্বের ইতিহাস গ্রন্থ। এই আকবরের সুপণ্ডিত যে অমাত্য আবুল ফজল, তিনি কিন্তু এই গ্রন্থে লিখেছিলেন, অর্থাৎ আকবরের জীবনের নানা কাহিনী কিন্তু আকবরনামা গ্রন্থের মধ্যে কিন্তু আমরা পাবো।
তারপরে হচ্ছে আকিঞ্চন। এই আকিঞ্চন কিন্তু একটা কবিতা পুস্তক বা কাব্যগ্রন্থ। এটা আকিঞ্চন লিখেছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, কিন্তু বঙ্কিমচন্দ্র মিত্রের লেখা কিন্তু আকিঞ্চন। এই বইয়ের অধিকাংশ কবিতায় তার হৃদয়ের নানা রসের নানা ভাব কিন্তু ব্যক্ত হয়েছে বা ধরা পড়েছে। তারপরে হচ্ছে আক্কেল স্লামি। আক্কেল স্লামি কিন্তু একটা প্রহসন লিখেছিলেন কিন্তু প্রমথনাথ রায়চৌধুরী কিন্তু লিখেছিলেন এই আক্কেল স্লামি প্রহসনটা। বিষয়টা এরকম যে ইয়ং বেঙ্গলদের যে বিলাতি ফ্যাশন এবং তার যে মন্দ পরিণাম সেটা দেখানোর উদ্দেশ্যে কিন্তু এই প্রহসনটা লেখা হয়েছিল, এবং এটা নব্য বাঙালিদের সাইবে আনার পক্ষে একটা চাবুক স্বরূপ বলা যেতে পারে আক্কেল স্লামি প্রহসনটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আঙ্কেল টমস কেবিন। এই আঙ্কেল টম কেবিন্স তোমরা জানো যে মিসেস হ্যারিয়েট এলিজাবেথ বিচার স্টেল লেখা একটা উপন্যাস, যেটা 1852 সালে লেখা হয়েছিল। এতে কৃতদাস টমের কাহিনী কিন্তু বর্ণনা আছে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটককে কিন্তু আঙ্কেল টমস কেবিনের সঙ্গে কিন্তু তুলনা করেছিলেন। তারপরে হচ্ছে আচারদ্বীপ। আচারদ্বীপ হচ্ছে নাগদেব ভট্টের লেখা হিন্দু আচার নির্ণয় বিষয়ক একটা হচ্ছে গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে 85খানা শ্লোক রয়েছে। এখানে আচার মাতৃকা, আত্মচিন্তন, শৌচবিধি, আচমনবিধি, ভোজনবিধি ইত্যাদি কিন্তু এখানে বর্ণনা করা কিন্তু রয়েছে। তারপরে হচ্ছে আচার নির্ণয়। আচার নির্ণয় একটা কিন্তু তন্ত্র বিষয়ক গ্রন্থ। এখানে কিন্তু কায়স্থদের যে উৎপত্তি বা ব্রাহ্মণদের যে কর্তব্য বা সুযোগ্য রাজার প্রতি সুতপা নামক ব্রাহ্মণের উপদেশ বাক্য বা কলিযুগে শূদ্রদের ক্ষত্রিয় কর্মকারিত্ব কথন বা চিত্রাঙ্গদের প্রতি ব্রাহ্মণগণের শাপ এবং তোমার বগলা জপ মাহাত্ম্য প্রভৃতি কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু বর্ণনা করা রয়েছে। তবে পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এবার চলে যাব বন্ধু আমরা আচার প্রবন্ধ বইটার দিকে। তোমরা জানো আচার প্রবন্ধ ভূদেব মুখোপাধ্যায় লেখা একটা প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধের মধ্যে আমরা যেটা পাবো যে দেশীয় যে পরম পবিত্র সদা চার পালন ঐহিক এবং পারত্রিক মানে মঙ্গল সাধনে কীরূপ কার্যকর তা এই গ্রন্থে কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং এর প্রথমে কিন্তু উপক্রমিকাধ্যায়ে সদাচারের গুণকীর্তন এবং তার আবশ্যকতা কীর্তিত হয়েছে। তারপর 5টি অধ্যায়ে নিত্যা চার প্রকরণ সেটা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায়ে প্রাতকৃত্য, দ্বিতীয় অধ্যায়ে পূর্বাহ্নকৃত, তৃতীয় অধ্যায়ে মধ্যাহ্নকৃত, চতুর্থ অধ্যায়ে অপরাহ্ন, সায়াহ্ন এবং রাত্রিকৃত এবং পঞ্চম অধ্যায়ে এই প্রকরণের উপসংহার কিন্তু বর্ণনা করা হয়েছে। এরপরে 7টি অধ্যায়ে নৈমিত্তিক যে আচার প্রকরণ সেটা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এখানে গার্ভ সংস্কার, শৈশব সংস্কার, কৈশোর সংস্কার, যৌবন সংস্কার, শ্রাদ্ধকৃত্য এবং ব্রত পূজা পর্বাদির বিষয় খুঁটিনাটি কিন্তু বর্ণনা করা আছে। তারপরে হচ্ছে আত্মজীবনচরিত। জানো আত্মজীবনচরিত হচ্ছে গ্রন্থটা জীবনচরিত বিষয়ক একটা বাংলা গ্রন্থ। এটা লিখেছিলেন কার্তিকচন্দ্র রায় কিন্তু এটা লিখেছিলেন। বিষয়টা এরকম যে নদিয়া জেলার অন্তর্গত যে কৃষ্ণনগর নিবাসী নবদ্বীপ রাজবংশের দেওয়ান কার্তিকচন্দ্র রায় প্রায় 100 বছর পূর্বে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। 100 বছর প্লাস, প্রায় মোটামুটি নাই করে 120-30 বছর হয়ে যাবে। তিনি নিজ গুণে অনেকেরই শ্রদ্ধা এবং প্রীতির পাত্র ছিলেন। এই জীবনচরিত্রের একটু বিশেষত্ব এই যে এখানে শতবৎসরের পূর্ববর্তী সামাজিক যে অবস্থার সঙ্গে নবদ্বীপ রাজবংশের ইতিহাসও কিন্তু আলোচিত হয়েছে। ফলে তৎকালীন যুগে নবদ্বীপ রাজবংশের ইতিহাস জানতে হলে এই গ্রন্থটা কিন্তু একটা অমূল্য সম্পদ। এরপরে হচ্ছে আত্মতত্ত্ব প্রকাশ। আত্মতত্ত্ব প্রকাশ তোমরা জানো বন্ধুরা একটা বাংলা দার্শনিক গ্রন্থ, এবং এই আত্মতত্ত্ব প্রকাশ লিখেছিলেন কিন্তু মহামহোপাধ্যায় ডাক্তার সতীশচন্দ্র বিদ্যাভূষণ। ইনি কিন্তু ছিলেন MA DL পরিণত এক ব্যক্তি।
এই গ্রন্থে ভারতীয় যে দর্শনশাস্ত্রের ইতিবৃত্ত বা ন্যায় দর্শনের মতে জীবাত্মার অস্তিত্ব এবং নাস্তিকদের মত খণ্ডন বা জীবাত্মার স্বরূপ এবং তার যে ঊর্ধ্বগতি বা অধোগতি বা অদিষ্ট এরকম বা ঈশ্বর বা পূর্বজন্ম বা সংসার, সুখ দুঃখ, মুক্তি ইত্যাদি বিষয়সমূহ কিন্তু এখানে যুক্তি এবং প্রমাণ সহকারে কিন্তু লেখক হাজির করার কিন্তু চেষ্টাটা করেছেন। এরপরে আছে কিন্তু আত্মতত্ত্ব বিবেক। এই আত্মতত্ত্ব বিবেক এটা কিন্তু বন্ধু একটা দার্শনিক গ্রন্থ। তোমরা জানো যে এটা এই আত্মতত্ত্ব বিবেক লিখেছেন কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গ্রন্থটা লিখেছিলেন। এখানে কিন্তু ব্রাহ্ম ধর্মের যে দার্শনিকতার ভিত্তি এখানে কিন্তু তার যে উৎপত্তি সেটা কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করেছেন। দেখো বন্ধু, এই যে সাহিত্যের ইতিহাসটা আমি বারবার বলেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা ভাষার ছাত্রছাত্রী হিসেবে আমি যে জ্ঞানটা আমি বারবার দিয়ে থাকি সবাইকে, যে দেখো সাহিত্যের ইতিহাস জানাটা একান্ত প্রয়োজন। বাংলা ভাষার ছাত্রছাত্রীদের ব্যাকরণটা তোমাকে একবার বিভৎসভাবে জানা উচিত, তারপর হচ্ছে কবিতা বিশ্লেষণ করতে পারা, তারপর সাহিত্যের ইতিহাস জানা। মোটামুটি এই তিনটে জিনিস যদি আয়ত্ত থাকে তাহলে বাংলাটা মোটামুটিভাবে কিন্তু তোমার করায়ত্ত। এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে কিন্তু অবলীলায় তুমি যে কোনো সাফল্যের মুখ কিন্তু দেখতে পারো। বা বিভিন্ন কলেজে বলো বা স্কুলে বলো বা বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসতে দেখা গেছে অমক গ্রন্থটা কার লেখা বা অমক গ্রন্থটার বিষয়বস্তু আলোচনা করো। ফলে সেদিক থেকে কিন্তু এটা একটা মূল্যবান ক্লাস। তাই বন্ধু, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক যে আলোচনা সেটাই কিন্তু শুরু করেছি। এরপরে হচ্ছে আদর্শ বন্ধু। তোমরা জানো আদর্শ বন্ধু একটা বাংলা মিলনান্তক নাটক। এই আদর্শ বন্ধু নাটকটা লিখেছিলেন বিখ্যাত নাট্যকার অমৃতলাল বসু। এটা কিন্তু বলছে ড্যামন অ্যান্ড পিথিস নামক যে গ্রিস দেশীয় দুই বন্ধুর আখ্যান অবলম্বনে কিন্তু নাট্যকার এই মিলনান্তক নাটকটা কিন্তু লিখেছিলেন। তারপর হচ্ছে আদ্যের গম্ভীরা। এই আদ্যের গম্ভীরা জানো বন্ধু তোমরা যে হরিদাস পালিতের লেখা একটা গ্রন্থ। এই আদ্যের গম্ভীরা গ্রন্থে উত্তরবঙ্গের বিশেষ করে মালদহ জেলার যে গম্ভীরা উৎসব সেটা প্রচলিত আছে। তার বিবরণ এবং ইতিহাস এখানে খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। লেখক যথেষ্ট পরিশ্রম সহকারে কিন্তু গম্ভীরা উৎসবের সঙ্গে বৌদ্ধ ধর্মের সম্পর্কের একটা বিষয়কে কিন্তু লিপিবদ্ধ করার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন। তারপরে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে আদ্যের গম্ভীরার পরে আছে আধুনিক সাহিত্য। তোমরা জানো বন্ধু এই যে আধুনিক সাহিত্যটা কিন্তু যে গ্রন্থটা একটা বিখ্যাত গ্রন্থ। এই আধুনিক সাহিত্য গ্রন্থটা তোমাদের প্রত্যেকেরই জানা উচিত। এটা কিন্তু লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কিন্তু আধুনিক যুগের সাহিত্য বিষয়ক মোট 16খানা প্রবন্ধ কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ আধুনিক যুগের সাহিত্য বিষয়ক যে জিনিসটা 16খানা প্রবন্ধ কিন্তু এখানটায় রয়েছে। অর্থাৎ আধুনিক সাহিত্যে রবীন্দ্রনাথ, আধুনিক যুগের বঙ্কিমচন্দ্র, বিহারীলাল এরকম বিভিন্ন আধুনিক যে হেভিওয়েট পার্সন তাদের সম্পর্কে কিন্তু আলোচনা করার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন। এরপরে বন্ধু আমরা চলে যাব আধুনিকী। আধুনিকী বলে একটা গ্রন্থ আছে। তোমরা জেনে থাকবে যে আধুনিকী এটা নলিনীকান্ত গুপ্তের লেখা আধুনিকী গ্রন্থটা। এই বইয়ের মধ্যে কিন্তু সর্বমোট 9খানা প্রবন্ধ কিন্তু আধুনিকী গ্রন্থের মধ্যে কিন্তু রয়েছে। এখানে কিন্তু বর্তমান যে আধুনিকতার কথা গ্রন্থকার সুন্দরভাবে কিন্তু লিপিবদ্ধ করেছেন। বর্তমান যে আধুনিকতাটা প্রচলিত আছে, বিশেষ করে ধরো সাহিত্য বলো, সমাজ বলো বা নারী পুরুষ বলো, সর্বত্র যে একটা অবাঞ্ছিত যে পরিবর্তন এসেছে তাহাও ইহাতে কিন্তু সুন্দরভাবে লেখক আলোচনা করেছেন। এবং এই পরিবর্তন ভালো কি মন্দ তার ইঙ্গিত ইহার মধ্যে কিন্তু রয়েছে। বিশেষ করে সর্বশেষ যে প্রবন্ধে সেখানে কিন্তু গ্রন্থকার ফরাসি কবি বোদলের পরিচয় কিন্তু দেওয়ার চেষ্টাটা করেছেন এবং প্রত্যেকটি প্রবন্ধ কিন্তু আপন বৈশিষ্ট্যে কিন্তু উজ্জ্বল। ফলে আধুনিকী গ্রন্থের মধ্যে কিন্তু নলিনীকান্ত গুপ্ত যথেষ্ট কিন্তু মুন্সিয়ানার কিন্তু পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে যেখানে বোদলেয়ারের মতন একজন ফরাসি কবি তার পরিচয় দিয়েছেন সেটা কিন্তু পাঠকের কাছে একটা উপরি পাওনা বা বড় পাওনা। সেদিক থেকে বাংলা সাহিত্যে কিন্তু যথেষ্ট কিন্তু এর গুরুত্ব রয়েছে।
দেখো বন্ধু, এই যে অনির্মিত বা বর্ণনাক্রমে আয়ের আজকে কিন্তু আমার অনির্মিত প্রথম ক্লাস, বাট টোটাল বাংলা সংস্কৃত বা ইংরেজি গ্রন্থের যে পর্যালোচনা আমি শুরু করেছি সেখানে কিন্তু এটা আমার 9 নম্বর ক্লাস। এই 9 নম্বর ক্লাসে বন্ধুরা আজ আমি আর একটা গ্রন্থ বলে আজকের আলোচনাটা শেষ করব। এরপরে বর্ণনাক্রমে পরপর কিন্তু আমি আলোচনায় যাব বলেছি, যাতে আমার 100-150 যত ক্লাস লাগুক, কারণ আমি চাইছি যে আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে প্রত্যেকটা তথ্য সঠিকভাবে পৌঁছাক। যার কাছে যখন যেটা প্রয়োজন সে যেন অবশ্যই কিন্তু তাদের ভালোবাসার চ্যানেল, প্রিয় চ্যানেল স্বপ্নিল বাংলাতে গিয়ে যেন সেই তথ্যটা কিন্তু তারা পেয়ে যেতে পারে, সে কথা মাথায় রেখেই কিন্তু আমি এই পথটাকে কিন্তু বেছে নিয়েছি। আজকের শেষ গ্রন্থ যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিকা। তোমরা জানো বন্ধু, এই আধ্যাত্মিকা কিন্তু একটা ধর্ম বিষয়ক বাংলা গ্রন্থ, এবং আধ্যাত্মিকা গ্রন্থটা লিখেছিলেন কিন্তু প্যারীচাঁদ, নাম শুনে থাকবে তোমরা নিশ্চয়ই, যে আধ্যাত্মিকা টেকচাঁদ ঠাকুর, যেটা প্যারীচাঁদ। হ্যাঁ, এবার কীরূপে যে আত্মজ্ঞান হয় বা পরম শান্তি লাভ হয়, বা ব্রাহ্মণকন্যা আধ্যাত্মিকাকে উপলক্ষ করে রূপকচ্ছলে তারই কিন্তু একটা বর্ণনা কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু লেখক তুলে ধরেছেন। এবং তৎস যে বিষয়ী লোকদের যে মতিগতি কীরূপ প্রসঙ্গক্রমে কিন্তু তাও নানা জায়গায় কিন্তু আলোচনা কিন্তু করা হয়েছে। এটাই ছিল আধ্যাত্মিকা ধর্মবিষয়ক গ্রন্থের বিষয়। আশা করছি বন্ধু আজকের অনির্মিত যে গ্রন্থ আলোচনা, বা বিশেষ করে সংস্কৃত, বাংলা এবং ইংরেজি গ্রন্থের যে 9 নম্বর ক্লাস, সেখানে একটা তথ্য সমৃদ্ধ ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি বলেই মনে হয়। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে